আমরা আজকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2024-25 সেশনে এসে যাওয়া আর্থিক বিবরণী থেকে একটা প্রশ্ন সলভ করব। তো দেখো এখানে প্রশ্ন বলা আছে যে প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়, হ্যাঁ, যথাক্রমে 20,000 টাকা, 30,000 টাকা এবং 70,000 টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত সেটা বের করতে বলছে। আমাকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে বলছে। আমার দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়। তবে এই ক্ষেত্রে আমি কিভাবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করব? তো আমরা সবাই জানি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করার আগে ফর্মুলাটা জানতে হবে। বিক্রিত ব্যয়ের ফর্মুলাটা কি? আমরা যে স্টেটমেন্টটা করেছিলাম, আমরা যে বিশদ আয় বিবরণী করেছি, সেই বিশদ আয় বিবরণীতে আমরা জানি যে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে যে স্টেপটা ছিল সেটা ছিল কি? প্রারম্ভিক মজুত পণ্য। প্রথম কি? প্রারম্ভিক মজুত পণ্য, ঠিক আছে? প্রারম্ভিক মজুত পণ্য, সেই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয়, ক্রয় বলতে এখানে নিট ক্রয় বোঝাচ্ছি, ঠিক আছে? নিট ক্রয়, ওকে, নিট ক্রয়। এরপর হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ, ক্রয় সংক্রান্ত খরচ বা যেটাকে আমরা প্রত্যক্ষ খরচ বলে থাকি, খরচ। এই তিনটা যোগ করলে মানে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় এবং হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ, এই তিনটা যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে কি? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সেটাকে আমরা কি বলতাম? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, ওকে। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য বিয়োগ করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেতাম। ওকে, বিক্রিত পণ্যের ব্যয় পেতাম। এখন আমার এই প্রশ্নে আমাকে বের করতে বলছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আমার দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য কত? 20,000 টাকা। তো আমি এখানে প্রারম্ভিক মজুত পণ্য 20,000 টাকা লিখবো, ওকে। তারপরে সমাপনী মজুত পণ্য দেওয়া আছে হচ্ছে 30,000 টাকা, সমাপনী মজুত পণ্য 30,000 টাকা লিখবো। সমাপনী মজুত পণ্যকে কি করতে হয়? বিয়োগ করতে হয়। দ্যাটস ওয়াই আমরা এখানে ব্র্যাকেট চিহ্ন দিয়ে বিয়োগকে বোঝাচ্ছি। এরপরে বিক্রিত পণ্যের ব্যয় আছে 70,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 70,000 টাকা, ওকে। আমাকে বের করতে বলছে যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখন কি বের করা যাবে না? তার মানে কি? আমরা প্রারম্ভিক মজুত, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত খরচ, এই তিনটা যোগ করলে যেটা পাই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাই। এবার হচ্ছে তার থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। আমার হচ্ছে সমাপনী মজুত পণ্য দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে। তার মানে কি আমি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে পারবো না? পারবো। তাহলে এখানে কত অ্যামাউন্ট ছিল যার থেকে 30,000 টাকা বাদ দিলে হচ্ছে 70,000 টাকা পাওয়া যায়। মানে এখানে কত অ্যামাউন্ট রাখলে, তুমি এখানে কত অ্যামাউন্ট রাখলে তার থেকে 30,000 টাকা বাদ দিলে তুমি কত পাবা? 70,000 টাকা পাবা, ইজি। তাহলে কি করবা? এই যে এটা বিয়োগ, এটা যোগ আছে, তাহলে এটা যোগ করে দেবো। তাহলে 30-এর সাথে 70 যোগ করলে, আমি যদি 30,000-এর সাথে 70,000-কে যোগ করলে তাহলে কত হয়? 1 লক্ষ টাকা হয়। কত হয়? 1 লক্ষ হয়। এই তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের অ্যামাউন্ট কত? 1 লক্ষ। আনসার কি 1 লক্ষ আছে? আছে, এই যে 1 লক্ষ টাকা, ওকে। তাহলে অনেকে বলতে পারে যে ভাইয়া তাহলে 20,000 টাকার কাজ কি? 20,000 টাকা শুধু 20,000 টাকা না, দেখো আমরা এখানে তিনটা বিষয়, আমাদের প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ, তিনটা যোগ করলে যে অ্যামাউন্টটা পাই সেটাই আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আমাকে সেটাই বের করতে বলছে, আমাকে সেটাই বের করতে বলছে। আমাকে ক্রয় বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে বলছে। দ্যাটস ওয়াই আমার এই যে আমরা জানি কি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকেই হচ্ছে সমাপনী মজুত পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। যেহেতু আমার সমাপনী মজুত পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, তাই আমি এই যে সমাপনী মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয়টা যদি যোগ করি আমি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাই। বা তুমি এবার মাথায় রাখতে পারো এখানে কত অ্যামাউন্ট ছিল যার থেকে 30,000 টাকা বাদ দিলে 70,000 টাকা হয়, এটা। সো এক্ষেত্রে এই যে বিশদ আয় বিবরণ, যে বিক্রিত পণ্যের ব্যয় বের করার যে স্টেপটা, এই স্টেপটা কিন্তু মাথায় রাখতে হবে এই ধরনের ম্যাথ গুলো সলভ করার ক্ষেত্রে।